এই গোটা সময়টা ধরে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে গেছিল এই গোটা শাসনে আশেপাশে দেগঙ্গায়, হারোয়ায়, মিনাখায়, বাদুরিয়ায় এই সমস্ত এলাকায় নাকি সিপিআইএম এর পতাকা ধরার মতো কোনো মানুষ নেই, সিপিআইএম কে ভালোবাসে, সিপিআইএম কে সমর্থন করে এরকম একজন মানুষও নেই, সিপিআইএম এর হয়ে পঞ্চায়েতে প্রার্থী হতে চায়, লড়াই করতে চায় এরকম কোনো মানুষ নেই। সেই কারণে এখানে সিপিএম এর মিটিং নেই, মিছিল নেই, সমাবেশ নেই। আমরা জানতাম ওই পুলিশের কাঁধে চেপে রাজ্যে ক্ষমতা এসছে বলে থানার পুলিশের কাঁধে চেপে 2 দিন 5 দিনের জন্য একটা এলাকায় এরকম ভাবে দখল কায়েম করে রাখা যায়, থানাকে কেনা যায়, থানার আইসিকে কেনা যায়, বিডিওকে, এসডিওকে কেনা যায়, সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে কেনা যায় না। সাধারণ মানুষকে ওরা কিনতে পারেনি। আজকে যখন সরকার পাল্টেছে ওদের এসডিও, আইসি, বিডিও থেকে শুরু করে যতগুলো দালালকে ওরা পয়সা দিয়ে পুষে রেখেছিল সব কটা দালাল বিক্রি হয়ে গেছে, কিন্তু লাল পতাকা বিক্রি হয়নি। লাল পতাকা ধরে থাকা খেটে খাওয়া মানুষ বিক্রি হয়নি। মানুষ জড়ো হয়েছে এখানে লাল পতাকাকে নিয়ে। আর এই যে মানুষ জড়ো হয়েছে, আমরা পেছনের দিকে তাকিয়ে দুঃখ করার জন্য, কপাল চাপড়ানোর জন্য জড়ো হয়নি। আমরা সামনের দিকে তাকিয়ে আমরা সামনে এগোবো বলে জড়ো হয়েছি। লাল পতাকা এই যে জড়ো হয়েছে, এখান থেকে শুধুই সামনে এগিয়ে চলা। এবার আমরা জানতাম একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমরা ভাবতে পারিনি যে আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠার আগে তৃণমূল পার্টিটা উঠে যাবে, এতটা ভাবিনি। কিন্তু মমতা ব্যানার্জিকে একদিন নবান্ন থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা জানতাম, কিন্তু বিশ্বাস করুন জীবনে কল্পনা করতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন তৃণমূল কংগ্রেস থেকেও তাড়িয়ে দেওয়া হবে। গত 15 বছরে যখনই কথা বলেছি আমাদেরকে শুনতে, বিশেষ করে গত 5 বছর যখন আমাদের কোনো বিধায়ক ছিল না বিধানসভায়, যখন প্রশ্ন করেছি, যখন কোনো সরকারের সমালোচনা করেছি, কোনো বিষয়ে কোনো প্রশ্ন তুলেছি, ওদের কোনো দুর্নীতিকে চ্যালেঞ্জ করেছি, প্রত্যেকবার একটা কথা শুনতে হয়েছে, কি সিপিআইএম তোমার কথার উত্তর কেন দেবো? তোমার হাতে কজন বিধায়ক আছে? তোমার হাতে কজন বিধায়ক আছে যে তোমার কথার উত্তর দেব? আজকে মমতা ব্যানার্জি, আমরা আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হাতে এখন কজন বিধায়ক আছে? আপনার হাতে এখন কজন এমপি আছে? এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যখন ওনার এক বিধায়ক, আগে তৃণমূল বলতে আমরা বুঝতাম চটি চাটা, আমরা বলতাম তৃণমূল কংগ্রেসের চটি চাটা। এখন দেখবেন বিধানসভায় 2টো তৃণমূল হয়েছে। একটা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, ওরা চটি চাটা, আর একটা তৃণমূলের নেতা ঋতব্রত ব্যানার্জি, ওরা বালিশ চাটা। এখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ফেসবুকে ভিডিও করছে, আরে এরা পার্টি হয়েছে। একদিন আমাদেরকে বলতো যে সিপিএম তো মাঠে নেই, ময়দানে নেই, সিপিএম খালি আদালতে আছে আর ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। এখন এই পার্টিটার অবস্থা দেখুন, পিসি ভাইপো এখন ঘরে বসে ফেসবুক করছে, আর না হলে আদালতে ছুটছে। আর সিপিআইএম লাল পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, শ্রমিক মহল্লায় দাঁড়িয়ে আছে, হকারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, সমাবেশের ময়দানে দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি ভিডিও করে বলছেন যে ওকে আমি, সিপিএম ওকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক করেছিল, আমি সিপিএম কে সমর্থন করছি। একদিন পরে বুঝতে পারছি সিপিএম ঠিক করেছিল ওকে পার্টি থেকে তাড়িয়ে দিয়ে, আমি ওকে আশ্রয় দিয়ে ভুল করেছিলাম। মমতা ব্যানার্জি, সিপিএম খালি ওকে পার্টি থেকে তাড়িয়ে ঠিক করেনি, সিপিএম আরো অনেক ব্যাপারে ঠিক করেছিল। সিপিআইএম বলেছিল, জ্যোতি বসু বলেছিলেন, পশ্চিমবাংলার মানুষের কাছে বারবার করে আবেদন করছি, পৃথিবী এদিক থেকে ওদিক উল্টে যাক, খবরদার বিজেপিকে পশ্চিমবাংলায় জায়গা করে দেবেন না। সিপিআইএম ঠিক বলেছিল, আপনি মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে জোট সরকারে মন্ত্রী হয়েছিলেন, আপনি ভুল করেছিলেন, আপনি পাপ করেছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত যে গোটা বাংলাকে করতে হচ্ছে। আমরা বলেছিলাম কলকারখানা হওয়া দরকার সিঙ্গুরে, আমরা ঠিক বলেছিলাম। আপনি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যটাকে গত 15 বছরে শ্মশান বানিয়েছেন। আমাদের রাজ্যে আজকে বয়স্ক বাবা মাকে রেখে ছেলে মেয়েকে বাইরে রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে হচ্ছে। আপনি ভুল করেছিলেন। আপনি আজকে বলছেন ওকে আমি সুযোগ দিয়েছিলাম, ও আমার সঙ্গে বেইমানি করলো। আপনি কিসে সুযোগ দিয়েছিলেন মমতা ব্যানার্জি? সিপিআইএম ওকে কোন অপরাধের জন্য দাঁড়িয়েছিল? কোন রাজনৈতিক প্রশ্নে কোনো মতের অমিল হয়েছিল বলে তো নয়। সিপিআইএম কেন দাঁড়িয়েছিল? একাধিক মহিলা যার বিরুদ্ধে এমনকি একজন ধর্ষণের অভিযোগ করেছিল, সিপিআইএম ধর্ষণের অভিযোগ পেয়ে একটা ধর্ষককে তাড়িয়েছিল। মমতা ব্যানার্জি, আপনি সুযোগ দেওয়ার কথা বলছেন, আপনি কাকে সুযোগ দিয়েছেন? আপনার ধর্ষক, আপনার কাছে একজন মহিলা, আপনি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার কাছে বালুরঘাটের একজন মহিলা গিয়ে বলেছিল, মমতা ব্যানার্জি আপনার কাছ থেকে আমি বিচার চাই, আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে এই ব্যক্তিটি। একজন মহিলা ধর্ষিতা হয়ে আপনার কাছে বিচার চেয়েছিল, আপনি তাকে বিচার দেননি, আপনি ধর্ষককে আপনার দলে আশ্রয় দিয়েছিলেন। না, তারপরে যখন আরজি করের আন্দোলন চলছে, ধর্ষকদের শাস্তি পেয়ে গোটা বাংলা উত্তাল, আপনার নিজের দলের এমপি জহর সরকার
তিনি বললেন যে না, এরকম অবস্থায় আজকে আমার নিজের পরিবার আছে, আমার নিজের ঘরে মহিলারা রয়েছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান রয়েছে। এই পার্টিকে সবাই ধর্ষকদের পার্টি বলছে, গোটা বাংলা এখন আরজি করের বিচার চাইছে। এই সময় আমার পক্ষে তৃণমূল কংগ্রেস আর থাকা সম্ভব নয়। ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করে জহর সরকার তার এমপি পদ থেকে ইস্তফা দিলেন। আপনি মমতা ব্যানার্জি গোটা বাংলা যখন ধর্ষকদের বিচারের দাবিতে উত্তাল, আপনি সেই সময় দাঁড়িয়ে একজন ধর্ষককে আপনি পশ্চিম বাংলা থেকে রাজ্যসভার এমপি করে পাঠালেন। এই হচ্ছেন আপনি মমতা ব্যানার্জি। আজকে আবার বলতে এসছেন যে আমার সঙ্গে আমি ওকে সুযোগ দিয়েছিলাম। কেন আপনি সুযোগ দিয়েছিলেন ইতিহাস আমরা ভুলে গেছি। আপনার লজ্জা করা উচিত মমতা ব্যানার্জি। একজন মহিলা আপনার কাছে বিচার চেয়েছিল, আপনি সেই মহিলাটাকে বিচার না দিয়ে তার ধর্ষককে আপনি এমপি করেছিলেন, এমএলএ করেছিলেন। আর এখন বলছেন যে আমার সঙ্গে বেইমানি। কি বেইমানি হয়েছে আপনার সঙ্গে? বেইমানি তো হয়েছে বাংলার মানুষের সঙ্গে। এই যে আপনার দলের এই 60 জন এমএলএ, এই পাশে বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, আজকে আপনারা দেখছেন সকাল থেকে এই কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের 20 জন এমপি আজকে বিজেপির সঙ্গে মিটিং করেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করেছে, করে বলেছে আমরা লিখে দিচ্ছি, স্পিকারকে চিঠি দিচ্ছি, আজকে থেকে আমরা আর লোকসভায় বিজেপি বিরোধী নই, আমরা আজকে থেকে এনডিএ শরিক। বেইমানি তো হলো সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে, যে সাধারণ মানুষগুলোর কাছে আপনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আপনারা ভোটের আগে গিয়ে বলেছিলেন সিপিআইএম কে ভোট দেবে না, আইএসএফ কে ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে না, ফরওয়ার্ড ব্লককে ভোট দেবে না, এরা সবাই বিজেপির দালাল। আমি মমতা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেস, আমি একমাত্র বিজেপি বিরোধী। আমার দলের এমপি গুলোকে জেতাও, তাহলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব পার্লামেন্টে গিয়ে। আজকে সিপিআইএম এর মোস্তাফিজুর রহমান নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে কংগ্রেসের নেতারা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। একমাত্র আপনি মমতা ব্যানার্জি, আপনার দলের এমএলএ এমপি গুলো বিজেপির জুতো পালিশ করছে, বিজেপির জুতো পালিশ করছে দিল্লিতে গিয়ে। বেইমানি তো হলো সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে, যে মানুষগুলোর ভোটে এরা জিতে, বিজেপি বিরোধী মানুষ এদেরকে ভোট দিয়েছিল, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে এরা গিয়ে এখন বিজেপিকে মুসলেখা লিখে দিচ্ছে। আপনি বলছেন আপনার সঙ্গে বেইমানি হয়েছে। আপনার সঙ্গে আবার কি বেইমানি হয়েছে? আপনার বক্তব্যটা কি? যে আমি বিজেপি বিরোধী, আমি বিজেপি বিরোধী রাজনীতি করি, এদেরকে কেউ চিনত না, এদেরকে বাড়ি থেকে এনে, ঘর থেকে এনে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম, মন্ত্রী করেছিলাম। আজকে এরা আমার দলের সঙ্গে গদ্দারি করে, নিজের দলের সঙ্গে গদ্দারি করে এরা বিজেপির সঙ্গে সেটিং করছে, বিজেপির সঙ্গে বোঝাপড়া করছে। এই তো আপনার অভিযোগ, তাই তো? মমতা ব্যানার্জির তো এটাই অভিযোগ আজকে। আচ্ছা, মমতা ব্যানার্জি আজ থেকে 28 বছর আগে আপনি কি করেছিলেন? আজকে এই সন্দীপন সাহা, আজকে এই কাকলি ঘোষ দস্তিদাররা যা করছে, আজ থেকে 28 বছর আগে ঠিক এই কাজটা কে করেছিল? আপনি মমতা ব্যানার্জি। কলকাতার কালীঘাটের একটা টালির চালের ঘরে আপনি বড় হয়েছেন। আপনাকে কংগ্রেসের মতো একটা দল আপনার ঘর থেকে নিয়ে এসে আপনাকে ভারতের এমপি করেছিল, ভারত সরকারের মন্ত্রী করেছিল, রাজীব গান্ধীর ক্যাবিনেটে, নরসিংহ রাওয়ের ক্যাবিনেটে আপনাকে কংগ্রেস মন্ত্রী করেছিল। আর আপনি কি করলেন? নিজের সস্তা ধান্দাবাজির জন্য যে কংগ্রেস দল আপনাকে দল থেকে এনে ভারতবর্ষের মন্ত্রী করলো, সেই কংগ্রেস দলে পশ্চিমবাংলায় লালবাতি জেলে ওদের 1 নম্বর শত্রু বিজেপির ঘরে গেলেন, বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব করলেন, বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসলেন। ঠিক এই কাজ, আজ যে কাজ কাকলি করছে, আজ যে কাজ দেব করছে, আজ যে কাজ ওদের জুনমালিয়া করছে, ঠিক এই কাজ আজ থেকে 28 বছর আগে আপনি মমতা ব্যানার্জি করেছিলেন। ধর্মনিরপেক্ষ একটা দল আপনাকে ভারতের মন্ত্রী করেছিল, তাদের পিঠে ছুরি মেরে আপনি বিজেপির সঙ্গে জোট করে বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, সেই দলটাকে পশ্চিমবাংলায় তুলে দিয়েছিলেন। পাপ কারো বাপকে ছাড়ে না মমতা ব্যানার্জি, পাপ আপনার বাপকেও ছাড়েনি, পাপ আপনার বাপকেও ছাড়েনি। আমাদের কমরেডরা যখন লাল পতাকা নিয়ে মিছিল করতো, আপনি পুলিশ পাঠিয়ে হাত থেকে লাল পতাকা কেড়ে নিতেন, মাটিতে ফেলে মারতেন। যখন এসআইআর এর ক্যাম্প চলছিল, আমি বলার আগে আমার আগে যিনি বক্তা বলছিলেন, এই আহমেদদা মঞ্চে বসে আছে, যাতে এসআইআর এ সাধারণ বাংলার খেটে খাওয়া মানুষের নাম বাদ না যায়, তার জন্যই আহমেদদারা বারাসাতের ডিএম অফিসে এরা ধর্ণা দিচ্ছিলেন। কোথায়? কোন অফিসে? এই এখানকার বিডিও অফিসে ধর্ণা দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পোষা কুকুরগুলো, মমতা ব্যানার্জির পোষা কুকুরগুলো এসে আমাদের মিছিলে হামলা করেছিল। এই আহমেদদাকে রক্তাক্ত করেছিল, জেল খাটিয়েছিল। তার আগে 2018 সালে পঞ্চায়েত ভোটের সময় মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল আমনাগায়।
এই আপনি মমতা ব্যানার্জি আপনি করেছেন। তারপরে আজকে ভোট হয়ে গেছে, এতগুলো মানুষের নাম বাদ গেছে পশ্চিমবাংলা থেকে, আপনি সরকার থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দল উঠে গেছে। পশ্চিমবাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, যে মানুষের নাম এসআইআর এ বাদ গেছে প্রত্যেকটা নামকে আবার ভোটার তালিকায় ফেরানোর লড়াই আমরা দাঁড়িয়ে আছি মানুষের সঙ্গে। আর আপনি কি করেছিলেন? যখন লাল পতাকা নিয়ে আমের দ্বারা বিক্ষোভ করছিলেন, দিলীপ দ্বারা এখানে রয়েছে, ইমতিয়াজ দ্বারা রয়েছে, এরা যখন লাল পতাকা নিয়ে বিক্ষোভ করছিল, আপনার দলের লোকেরা গিয়ে সেই লাল পতাকা হাত থেকে কেড়ে মাটিতে ফেলে এদেরকে মেরেছিল। আর আপনি আর আপনার ভাইপো মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ভাইপো আজ বাদে কাল যদি আপনারা তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বেরোন, আমরা আপনার হাত থেকে জোর করে তৃণমূলের পতাকা কাটতে যাব না, ঘাসফুল পতাকা কাটতে যাব না। কিন্তু হতে পারে যা ঘটে গেল কদিন আগে পশ্চিমবাংলায় আর আজকে দিল্লিতে, হতে পারে এরপরে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বেরোলে ইলেকশন কমিশন গিয়ে ওনাদের হাত থেকে তৃণমূলের পতাকাটাকে নিয়ে বলবে, মমতা ব্যানার্জি আপনার আর এই ঘাসফুল চিহ্ন দেওয়া পতাকা ধরার অধিকার নেই, আপনার পতাকা এখন অন্য লোকের সম্পত্তি হয়ে গেছে, আপনার পার্টি এখন অন্য লোকের সম্পত্তি হয়ে গেছে। পাপ কারো বাপকে ছাড়ে না, মমতার বাপকেও ছাড়েনি এই পাপ। যে রাজনীতি করেছে এত বছর, সেই রাজনীতি প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ ফেরত যাচ্ছে। আজকে গোটা বাংলা জুড়ে দেখুন, আজকে সরকার পাল্টে গেছে, তৃণমূল কংগ্রেসের চোরেদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা এখানে বলে যাওয়া যায়। ওদেরকে নিয়ে বলে কি করবো বলুন? মরা মানুষকে গালাগাল দিয়ে কি লাভ? সে বাঁচবেও না, শুনতেও পাবে না গালাগাল। তৃণমূল কংগ্রেস গোটা দলটার মামাটি মানুষ বলতো, তো গোটা দলটার মামাটি মানুষ হয়ে গেছে। ও দলটা আর নেই, দলটা উঠে গেছে, আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের কতগুলো চোর নেতার বিরুদ্ধে ছিল, তৃণমূল কংগ্রেসের কতগুলো খুনি দালালের বিরুদ্ধে ছিল। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ আমাদের শত্রু সেদিনও ছিলেন না, আজকেও নন। এরকম অনেক মানুষ আছেন এই বিভিন্ন এলাকায়। একদল মানুষ যেরকম তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ভোট দিয়েছিলেন, একদল মানুষ নিজের ধান্দা বুঝিয়ে নেওয়ার জন্য, নিজের ধান্দা হাসিল করার জন্য ভোট দিয়েছিলেন, সেরকম আমরা জানি। এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন পশ্চিমবাংলায়, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে ভালোবেসে নয়। তারা তৃণমূলের চুরিকে সমর্থন করতেন না, তারা তৃণমূলের খুনের রাজনীতিকে সমর্থন করতেন না। শুধুমাত্র পশ্চিমবাংলার গত কয়েক বছরের রাজনীতি এমন হয়ে গেছিল যে বিজেপিকে যেন তেন প্রকারে আটকাতে হবে, তার জন্য সেই মানুষ তৃণমূলকে সমর্থন করতে বাধ্য হয়েছেন। সেই মানুষের কাছে এরকম অনেক মানুষ হয়তো আজকেও এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমরা বলছি, আপনারা যদি ভোট দিয়ে থাকেন তৃণমূলকে, এর আগের ভোটগুলোতেও যদি তৃণমূলকে ভোট দিয়ে থাকেন, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, আমাদের সঙ্গে আপনাদের কোনো শত্রুতা নেই। আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর চিটিংবাজ নেতার বিরুদ্ধে ছিল। তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই ছিল না। আপনাদের সবার কাছে আবেদন করছি, আজকের বাংলা আপনারা দেখছেন সব পতাকা বিক্রি হয়ে গেছে, খালি লাল পতাকা বিক্রি হয়নি। আজকের বাংলায় একদিকে বিজেপির গেরুয়া পতাকা, অন্যদিকে কমিউনিস্ট পার্টির লাল পতাকা, মাঝখানে আর কিচ্ছু নেই। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনাদের সবার কাছে আবেদন করছি, পক্ষ বেছে নিতে হবে, কোন পক্ষে দাঁড়াবেন ঠিক করতে হবে। আমাদের সঙ্গে আসুন, আমাদের মিটিংয়ে আসুন, আমাদের মিছিলে আসুন, আমাদের লড়াই আসুন। যে পার্টি নতুন করে শক্তিশালী পার্টি আমরা গড়ে তুলছি, নতুন করে এই পার্টি গড়ে তোলার কাজে আমাদের পাশে থাকুন। আমাদের পার্টিতে থাকলে কোনো বেআইনি টেন্ডার পাবেন না। আমাদের পার্টিতে থাকলে কোনো ছাদ ঢালাই থেকে পয়সা তুলতে পারবেন না, কোনো একটা পুকুর ভরাট করতে পারবেন না, কোনো বেআইনি গরু পাচার করতে পারবেন না কমিউনিস্ট পার্টিতে থাকলে। কিন্তু দরকার হলে, গতকাল দেখেছেন আমাদের পার্টির নেতা সৃজন চক্রবর্তীকে মার খেতে হয়েছে পুলিশের কাছে। সৃজনকে গতকাল রাত জেলে কাটাতে হয়েছে, জেলে যেতে হতে পারে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, মার খেতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপিকে হারিয়ে পশ্চিমবাংলাকে আমরা মুক্ত করব। পশ্চিমবাংলায় বামপন্থীদেরকে, পশ্চিমবাংলার বামপন্থীরা বাংলাকে আবার বিজেপির হাত থেকে মুক্ত করে। সামনের লোকসভা ভোটে, কোনো 5 বছর 10 বছরের গল্প না, সামনের লোকসভা ভোটে এই বাংলাকে আবার চেনা বাংলা বানানোর লড়াই আমরা লড়ছি। এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকলে এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতব। এই যে আপনাদের মনে আছে, আপনারা দেখেছেন ভোটের আগে বিজেপি স্লোগান দিয়েছিল, গোটা বাংলা জুড়ে দেওয়াল লিখেছিল, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। তুমি যদি হিন্দু হও তাহলে পদ্ম ফুলে ভোট দাও। আমরা চিরকাল বলে এসেছিলাম বিজেপি কোনো খেটে খাওয়া হিন্দুর পার্টি নয়।
বিজেপি বড় লোকের পার্টি। ক্ষমতায় এসে প্রথম বুলডোজার নিয়ে চলে গেল তপসিয়ায়, যাতে ও জানতো যেখানে ওরা বুলডোজার নিয়ে যাবে, তৃণমূল থাক কি না থাক ময়দানে সিপিআইএম থাকবে, কমিউনিস্ট পার্টি থাকবে। আমরা গেলাম তপসিয়ায়, রুখে দাঁড়ালাম। মুহূর্তের মধ্যে গোটা বাংলা জুড়ে প্রচার শুরু হয়ে গেল। দেখেছো মুসলমানের বাড়ি ভাঙছে বলে সিপিএম এর কি দরদ? ওরা মুসলমানের পার্টি, ওরা মোল্লাদের পার্টি। মোল্লাদেরকে বাঁচানোর জন্য তপসিয়ায় চলে এসছে। রাত পোহাতে পারলো না। যেদিন তপসিয়ার বাড়ি ভাঙা, যেদিন তপসিয়ার বুলডোজার আমরা আটকেছিলাম, রাত পার হতে পারলো না, চলে গেল শিয়ালদা স্টেশনে। হিন্দু হকারদের দোকান লাথি মেরে মেরে ট্রেন লাইনে ফেললো। খেটে খাওয়া মানুষ, গোটা বাংলার খেটে খাওয়া হিন্দু মানুষ এক রাতের মধ্যে বুঝে গেলেন যে সরকার ক্ষমতায় এসছে। এই বলুন, আমরা শ্যামাপ্রসাদের বাংলায় শ্যামাপ্রসাদের পার্টি এসছে, কোন শ্যামাপ্রসাদের পার্টি আসেনি। আদানি আর আম্বানির পার্টি এসছে পশ্চিম বাংলার সরকারে। গরিব হকারের জিনিসকে রেল লাইনের ওপর লাথি মেরে ফেলে তার দোকানকে ভেঙে সেখানে আদানি আম্বানির শপিং মল তৈরি করা সরকার এসছে। যে মানুষের শত্রু সে হিন্দুরও শত্রু, সে মুসলমানেরও শত্রু। বাংলার খেটে খাওয়া হিন্দু মানুষ, বাংলার খেটে খাওয়া মুসলমান মানুষ এক মাস হয়নি, যেরকম আমরা বিশ্বাস করুন আমরা জানতাম তৃণমূল দলটা উঠে যাবে, কিন্তু এক মাসের মধ্যে উঠে যাবে আমরা ভাবিনি। সেরকম আমরা জানতাম বিজেপি যতই মুখে হিন্দু হিন্দু করুক, ওরা খেটে খাওয়া মেহনতি হিন্দু মানুষের শত্রু, গরিব হিন্দুর শত্রু, মধ্যবিত্ত হিন্দু শত্রু। এইটা হিন্দু মানুষও একদিন বুঝবে আমরা জানতাম, কিন্তু এক মাসের মধ্যে বিজেপি বুঝিয়ে দেবে এটাও আমরা ভাবিনি। আপনাদের আজ বলছি তৃণমূল এত ঘেন্না নিয়ে চলে গেছে, পার্টিটা এমন গেছে, এরা ভোটে হারেনি, এরা ভাষণ বিসর্জন হয়ে গেছে এদের। এত ঘৃণা নিয়ে পাবলিকের কাছ থেকে জুতোর বাড়ি খেয়েছে পার্টি গেছে তৃণমূল। তবু আমাদের মনে আছে যেদিন তৃণমূল সরকারে এসেছিল প্রথম 1-1.5 বছর আমরা কোনো কথা বলতে পারিনি। প্রথম 1-1.5 বছর, 1-1.5 বছর পরে যখন পার্কস্ট্রিটের ধর্ষণের ঘটনা ঘটলো, এখানে কামদুনিতে ধর্ষণ হলো, 2012 সালের শেষ দিকে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, তখন আস্তে আস্তে তৃণমূলের বিরুদ্ধে মিটিং মিছিল করা, জমায়েত করার আমাদের সুযোগ তৈরি হলো। তার আগে পর্যন্ত বড় কোনো ঘটনা এমন ঘটনি পশ্চিমবাংলায় তৃণমূল সরকার আসার পরে 1-1.5 বছরের মধ্যে যা নিয়ে আমরা বড় করে মিটিং করতে পারি, মিছিল করতে পারি। আর বিজেপি সরকারে আসার পরে 1 বছর 1.5 বছর ছেড়ে দিন, 1 মাস যেতে পারলো না, তার আগে গোটা বাংলা জুড়ে বিজেপি বুলডোজার নিয়ে এমন তাণ্ডব শুরু করলো যে আজকে গোটা বাংলার পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে লাল পতাকা নিয়ে এরকম বড় বড় মিছিল হচ্ছে, বড় বড় মিটিং হচ্ছে, বড় বড় জমায়েত হচ্ছে। যে জমায়েত থেকে আওয়াজ উঠছে যে বুলডোজারের সরকার পশ্চিমবাংলায় চলতে দেওয়া যাবে না, এত তাড়াতাড়ি এই আকারে রাস্তায় নেমে যাওয়ার সুযোগ এরা আমাদেরকে করে দেবে, সত্যি আমরাও একসময় কল্পনা করতে পারিনি। কিন্তু আমরা এইটুকু বলছি, ওরা সরকারে এসছে মানে বাংলার রাস্তাঘাট থেকে শুরু করে বাংলার লড়াইয়ের সমস্ত জায়গা ওরা দখল করে নেয়নি। বাংলার পথে প্রান্তরে লড়াই আমরা ছিলাম, লড়াই আমরা আছি, লড়াই আমরা থাকবো। বিধানসভায় ভোট হয়েছে এইবার, আগের বার আমাদের কোনো বিধায়ক ছিল না, এইবার আমরা একজন বিধায়ক জিতেছি। কিন্তু একজন বিধায়ক জেতারা শুধুমাত্র একটা পদক্ষেপ নেওয়া, আপনারা জানেন একজন বিধায়ক জেতা মানে একটা পদক্ষেপ নেওয়া। আজকে যদি বাংলায় ভোট হয়, আজকে আমি বলবো না আজকে বাংলায় ভোট হলে সিপিআইএম সরকার তৈরি করে ফেলবে, বামপন্থীরা সরকার তৈরি করে ফেলবে, কিন্তু আজকে যদি বাংলায় ভোট হয় আপনারাও খুব ভালো করে জানেন তাহলে বামফ্রন্টের বিধায়ক আজকে এক হবে না। বামফ্রন্ট বহু আসনে পশ্চিমবাংলায় আজকে যদি ভোট হয় তাহলে সেই বিধায়কগুলো আমরা জিতবো। আপনারা ফলতার ভোট দেখেছেন, তৃণমূলের প্রার্থী মুচলেখা দিয়ে প্রার্থীপদ থেকে সরে গেছিল। যেখানে আমরা 2500 ভোট পেয়েছিলাম গত লোকসভায়, সেখানে আমরা 40,000-এর উপর ভোট পেয়েছি, কংগ্রেস 10,000 ভোট পেয়েছে। এই সমস্ত এবং বহু মানুষ এরকম আছেন যারা কিনা এইবার ভোট দিতে পারেননি, কেউ ভয় আতঙ্কে ভোট দিতে পারেননি, কেউ এসআইআর এর জন্য নাম নেই তালিকায় তারা ভোট দিতে পারেননি, এরকম অনেক মানুষ আছেন। এই সমস্ত মানুষকে লড়াই ফিরিয়ে এনে এবং বিজেপিকেও ভোট দিয়েছিলেন যে সাধারণ মানুষ, আজকে যার বাড়ি ভেঙে দিচ্ছে বিজেপি, আজকে যার দোকান যার ব্যবসার জায়গা কেড়ে নিচ্ছে বিজেপি, সেই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে সামনের দিনে লড়াই আমাদেরকে লড়তে হবে, লড়াই আমাদেরকে জিততে হবে। 2029 সালে লোকসভার ভোট হবে। 2029 সাল আসতে এখনো দেরি আছে, কিন্তু আপনাদের বলছি এখানে বসিরহাটের একটা বড় অংশের মানুষ এখানে আপনারা আছেন, বারাসাত বসিরহাট, এই দুটো লোকসভা কেন্দ্রের একদম মাঝখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি।
আপনারা জানেন যে বসিরহাটের যিনি এমপি ছিলেন হাজী নুরুল সাহেব, তিনি মারা গেছেন বেশ কিছুদিন হলো। তাকে নিয়ে বা তাদের নতুন তিনি চলে গেছেন, তার সমালোচনা আমি করতে চাই না, কিন্তু এইটুকু আপনারা জানেন বসিরহাট লোকসভার উপনির্বাচন বকেয়া হয়ে আছে, ডিউ হয়ে রয়েছে। বসিরহাট লোকসভার উপনির্বাচন আর কয়েকদিনের মধ্যে, যে কোনো সময় ঘোষণা হতে পারে, কয়েকদিনের মধ্যে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, বাংলায় ঘুরে দাঁড়ানোর লড়াই 2029 সাল থেকে শুরু হবে না, বাংলায় ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে গেছে। যেরকম বাংলার বিধানসভায় আজকে মোস্তাফিজুর রহমান আমাদের হয়ে কথা বলছে, সেরকম বসিরহাটের লোকসভার বাই ইলেকশন আমাদেরকে জিততে হবে। বসিরহাট থেকে আপনারা জিতিয়ে বসিরহাটের মানুষের কথা বলার জন্য 2029-এ নয়, এই 2026 সালে বসিরহাট থেকে জিতিয়ে আপনারা আমাদের এমপিকে পাঠাবেন পার্লামেন্টে, এবং সেই এমপি পার্লামেন্টে গিয়ে বলবে এখন আমি একা এসছি। 2029 সালে আরো ঝাঁকে ঝাঁকে খেটে খাওয়া মানুষের এমপি পশ্চিমবাংলা থেকে এই লোকসভায় আসছে, বিজেপি সরকারকে তাড়িয়ে, মোদী সরকারকে তাড়িয়ে নতুন সরকার ভারতের বুকে তৈরি করার জন্য। এই বার্তা দিয়ে আর কয়েকদিনের মধ্যে যে কোনো দিন বাই ইলেকশন হবে, কোমর বেঁধে প্রস্তুতি নিতে হবে এবং কোনো ভোটকে ভাগ হতে দেওয়া যাবে না। আপনাদের সবার কাছে বলছি, আমরা মমতা ব্যানার্জির মতো ওই রাজনীতি করব না যে মুসলমান এলাকায় এসে বলবো সমস্ত মুসলমান আমাকে ভোট দেবে, মুসলিম ভোট ভাগ হলে বিজেপি জিতে যাবে। ওই রাজনীতির পরিণাম আজকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার। আমরা ওই রাজনীতি করব না। আমরা বলছি বসিরহাটের মুসলমান, বসিরহাটের হিন্দু, বসিরহাটের তপশিলি জাতি উপজাতির মানুষ, বসিরহাটের খেটে খাওয়া মানুষ, কৃষক, কারখানা শ্রমিক থেকে শুরু করে ছোট দোকানদার, ব্যবসাদার, সরকারি কর্মচারী, মধ্যবিত্ত যারা আছেন, যারা চুরি করে খান না, যারা গোবর খাটিয়ে খান, হিন্দু মুসলমান নির্বিশেষে সেই সমস্ত মানুষ আপনারা এখন এক হয়ে ভোট দিন এবং খেটে খাওয়া মানুষের ভোটে এখান থেকে যেন খেটে খাওয়া মানুষের প্রতিনিধি জিতে যেন পার্লামেন্টে যায়। এখন মমতা ব্যানার্জি আমাদের কাছে জোটের আহ্বান করছেন, বলছেন বিজেপিকে হারানোর জন্য আমার সঙ্গে জোটে আসুন। বামপন্থীদের বলছে আমার সঙ্গে জোটে আসুন, মানে কি নেত্রী চিন্তা করুন। আজ থেকে 20 বছর আগে বলতেন বামপন্থীদেরকে হারানোর জন্য বিজেপি আমার সঙ্গে জোটে আসুন। কখনো বিজেপিকে হারানোর জন্য সিপিএম ওনার সঙ্গে জোট করবে, কখনো আবার সিপিএম কে হারানোর জন্য বিজেপি ওনার সঙ্গে জোট করবে, আর উনি দুই জমানায় ক্ষীর খাবেন বসে বসে খালি। লজ্জা করে না মমতা ব্যানার্জি আপনার? বিজেপিকে আটকানোর জন্য আপনার সঙ্গে আমরা জোট করব? এই পশ্চিমবাংলা সাক্ষী আছে। 34 বছর সরকার চালিয়ে যেদিন চলে গেছিলাম সরকার থেকে, আমাদের 10টা ভালো কাজ ছিল, 10টা হয়তো দোষ ত্রুটি ব্যর্থতাও ছিল, কিন্তু মাথা উঁচু করে বলতে পারি 34 বছর সরকার চালিয়ে পশ্চিমবাংলা থেকে চলে গেছিলাম। পশ্চিমবাংলাকে একটা বিজেপি মুক্ত রাজ্য রেখে আপনার হাতে তুলে দিয়ে গেছিলাম। বাংলা একটা বিজেপির পঞ্চায়েত মেম্বার পর্যন্ত ছিল না, এমন রাজ্য ছেড়ে দিয়ে গেছিলাম। আর সেই রাজ্য আপনি এমন ভাবে চালালেন, আজকে আপনি চলে গেলেন, আপনার গোটা পার্টি গঙ্গায় ভাসান হয়ে গেল, মাঝখান থেকে পশ্চিমবাংলাকে একটা বিজেপি শাসিত রাজ্য করে রেখে আপনি চলে গেলেন। আপনার সঙ্গে নাকি আমরা জোট করব? কেরালায় আমরা সরকার থেকে চলে গেছি, কেরালায় বিজেপিকে ক্ষমতায় আসতে দিয়ে যায়নি। আর কেরালায় আমরা সরকার থেকে চলে গেছি, তারপরও কেরালায় আমাদের যিনি এমপি আছেন, যারা আমাদের বিধায়ক আছেন, কেরালার থেকে লোকসভা রাজ্যসভার আমাদের যতজন এমপি আছেন, জিজ্ঞেস করুন, বুক ফুকে বলবে কেরালায় আমরা একদিন সরকার চালিয়েছি, ভালো কথা, আজকে আমরা সরকারে নেই, তারপরও বিজেপির বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। তুই ইডি পাঠা, তুই সিবিআই পাঠা, তুই সিবিআইয়ের বাবাকে পাঠা, তবু একটা লাল পতাকা কিনতে পারবি না, বিজেপির বিরুদ্ধে আমরা থাকবো। কেরালায় বামপন্থীদের এমএলএ এমপি গুলোকে দেখুন, আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি গুলোকে দেখুন। এরা এখান থেকে সরকারে গেল, ওখান থেকে আমরা সরকারে গেলাম, ওখান থেকে সরকার থেকে যাওয়ার পর আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি পাঠিয়েছে, তারপরও আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। আর এদের বাড়িতে থানা সিভিক ভলেন্টিয়ার যায়নি এখনো পর্যন্ত। তার আগে সব দিল্লি থেকে মিটিং করে বলছে তোমাদের পায়ে জায়গা দাও, বিজেপি দরজা খুলে দাও, তোমাদের পার্টিতে ঢুকতে পারলে তো ভালো, নাহলে তোমাদের পার্টি অফিসের গেটে বসে তোমাদের নেতাগুলো ঢুকবে যখন জুতো পালিশ করে দেবো, তাও ভালো, কিন্তু দয়া করে আমাদেরকে গ্রেপ্তার করো না, আমরা বিজেপির হয়ে খেপ খাটবো দিল্লিতে। এর সঙ্গে নাকি আমরা জোট করবো। আমরা ভুলে গেছি মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলায় আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদেরকে চাইছেন। এই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদেরকে যা মার খেতে হয়েছে, যা মিথ্যে কেসে জেল খাটতে হয়েছে, ছেড়েই দিলাম। এই পশ্চিমবাংলায়
বিজেপি সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ধর্মঘট করেছি বলে রাস্তায় ফেলে পুলিশ পাঠিয়ে, গুন্ডা পাঠিয়ে, কুকুরের মতো ওই রাস্তায় ফেলে মেরেছেন দিনের পর দিন আমাদেরকে আপনি মমতা ব্যানার্জি। মোদীর ক্ষমতা ছিল না, অমিত শাহর ক্ষমতা ছিল না এই পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে কোনো লড়াই হলে সেই লড়াইকে ভাঙতে আসে। মোদীর হয়ে, অমিত শাহর হয়ে এই পশ্চিমবাংলায় দারোয়ানির কাজ করেছেন আপনি মমতা ব্যানার্জি। আমরা বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ডেকেছি, আপনি পুলিশ পাঠিয়ে আমাদেরকে জেলে ভরেছেন, আমাদের মাথা ফাটিয়েছেন। আজকে সরকার থেকে যাবার পরে খেয়াল হয়েছে বিজেপির বিরুদ্ধে আপনার সঙ্গে যাব। আপনার সঙ্গে গিয়ে লাভটা কি আছে? আপনার হাতে না আছে কোনো এমএলএ, না আছে কোনো এমপি, না আছে কাউন্সিলর, সব আপনার দল ছেড়ে চলে গেছে। এখন খালি পড়ে গেছেন আপনি আর আপনার ভাই, দুটো ভোট, তাও সামনে লোকসভায় ভোট দিতে পারবেন কিনা জানি না। জেল থেকে ভোট দেওয়ার সিস্টেম নেই আমাদের দেশে। তো আপনার সাথে গিয়ে করবোটা কি? আপনাদেরকে বলছি, ওদের রিটায়ারমেন্ট হয়ে গেছে, ওদের পার্টি উঠে গেছে, বাকি জীবনটা জেলে কাটবে না কোথায় কাটবে আমরা জানি না, কিন্তু সমস্ত খেটে খাওয়া মানুষের কাছে বলছি, কোনো চিন্তা করবেন না। বিজেপি ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি, আমরা হেরে যেতে পারি, আমরা মরে যাইনি, আমরা লড়াই থেকে সরে যাইনি, আমরা আছি, কোনো চিন্তা করবেন না। বাংলার কোনো খেটে খাওয়া মানুষ, সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, তপশিলি সমাজের মানুষ, মহিলা, আমাদের মা বোনেরা, কারোর ওপর কোনো অন্যায় আক্রমণ, অন্যায় অত্যাচার বিজেপি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে এ আমরা হতে দেব না। প্রত্যেকটা লড়াই লড়ার জন্য, প্রতিটা আক্রমণকে ঠেকানোর জন্য আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আপনাদের সবাইকে আমরা এই লড়াই আমাদের পাশে চাই। এবং দেখুন, আমি আমার কথাকে এইটা বলে শেষ করছি, যেখানে যেখানে এখন সুযোগ হচ্ছে মানুষের সঙ্গে কথা বলার, এই কথাটা বলছি কেননা মনে করি সেই কথাটা, এবং এটা খালি আমার একার কথা নয়, এই মঞ্চে যারা আছেন, এই সভাপতি বলার সময় বললেন বুলডোজার, বুলডোজার আমি একা আটকাইনি, বা কোনো একজনের ওটা আটকানো কাজও নয়, কারোর পক্ষে সম্ভব নয়। আমাদের গোটা পার্টি, যে যেখানে খেটে খাওয়া মানুষ আক্রান্ত হয়েছে, আমাদের পার্টির যতজন নেতা আছেন, যতজন কর্মী আছেন, প্রত্যেকে ছুটে গেছেন। গতকাল আপনারা দেখেছেন যাদবপুর, তার আগে যেদিন যাদবপুরের স্টেশনে উচ্ছেদ আটকানো হয়েছিল আপনারা দেখেছেন, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের পার্টির নেতারা তো ছিলেন, সিপিআইএম এর লিবারেশনের নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, তারা তো ছিলেনই। আমি খালি আপনাদেরকে বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি বলে না, মোদী সরকার বলে না যে এরা দেশদ্রোহী, এখানে দেশদ্রোহী তৈরি হয়। যেদিন যখন, আরে দেশ মানে কি? দেশ মানে খালি আদানি আম্বানি? যখন আমরা বলি ভারত মাতা কি জয়, ভারত মায়ের সন্তান যাদবপুর রেল স্টেশনের হকাররা নয়, ভারত মায়ের সন্তান দমদম স্টেশনের, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনের, কোচবিহারের, বর্ধমানের হকাররা নয়? যে ভারত মাতা কি জয় বলা হয়, সেই ভারত মাতার সন্তান তো তারাও। আর যখন ভারত মায়ের সেই সন্তানদের ওপর বুলডোজার চালানো হয়েছে, সেই সময় ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা, যাদেরকে এরা দেশদ্রোহী বলতো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বুক চিতিয়ে সেই বুলডোজারের সামনে এসে দাঁড়িয়েছে, ভারত মায়ের লুটে খাওয়া নয়, ভারত মায়ের খেটে খাওয়া সন্তানদেরকে রক্ষা করবে বলে। ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাত জেগেছে, পুলিশের মার খেয়েছে। এইটাই মানুষের ধর্ম, মানুষের কাজ তারা করেছে, আমরা করেছি। আপনাদেরকে এইটুকু বলছি, আমরা তৃণমূলের মতো বিজেপির পায়ে গিয়ে সারেন্ডার করছি না, কারণ আমরা চুরি করিনি, আমরা কোটি কোটি টাকা সম্পত্তি বানাইনি, আমাদের ইডি সিবিআইয়ের ভয় নেই। ইডি এসে, সিবিআই এসে আমাদেরকে জেলে ভরবে, ওই ভয় আমরা পাই না। তাই বুক ঠুকে বলতে পারি, বিজেপি সরকারে আসলেও আমরা বিজেপির বিরোধী ছিলাম, আছি, আমরা থাকবো। কিন্তু ইডি সিবিআই আমাদেরকে চুরির কেসে জেলে ভরতে পারবে না মানে এই নয় যে ওরা আমাদেরকে কোনো কেসে জেলে ভরতে পারবে না। গতকালই দেখেছেন আমাদের নেতাদেরকে, কর্মীদেরকে জেলে ভরেছে, বুলডোজারের সামনে তারা দাঁড়িয়েছিল বলে। হতে পারে চুরির কেসে, ডাকাতির কেসে, খুনের কেসে জেলে যাব না, কিন্তু ওদের এই অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে, ওদের এই বুলডোজার রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে, বুলডোজারের সামনে দাঁড়িয়ে গ্রেপ্তার হয়ে জেলে আমাদেরকে যেতে হতে পারে। বুলডোজারের সামনে দাঁড়িয়ে যদি জেলে যাই, জানবেন মাথা নিচু করে যাব না, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি যাব না, যেখানে বুলডোজার চলছে, জেল থেকে বেরিয়ে আবার সেখানে সেই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। আপনাদের কাছে এই কথা বলে, বসিরহাটের লড়াই আগামী বাংলাকে যেরকম ফলতার ভোট, ফলতার বাই ইলেকশন বাংলাকে যে বার্তা দিয়েছে, ফলতার বাই ইলেকশন আমাদেরকে তৃতীয় থেকে দ্বিতীয় করেছে, বসিরহাটের বাই ইলেকশন বাংলাকে বার্তা দেবে আমরা দ্বিতীয় থেকে প্রথম হওয়ার জায়গায় চলে এসেছি। আপনাদের কাছে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।